স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি অনুপম দেব। আলোচনার জন্য স্টুডিওতে আছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, আছেন ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। স্বাগত জানাচ্ছি আপনাদের স্টুডিওতে। শুরুতেই দেখে নিব গতকাল যেই প্রধান খবর ছিল সেই খবরগুলোর কিছু অংশ। আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ৭১-এর এই দিন রমনার রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। লেখক ব্লগার অভিজিৎ হত্যার তদন্তে কারিগরি সহায়তার অংশ হিসেবে ঘটনাস্থল ঘুরে দেখেছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের ৪ সদস্য। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার কাছে অভিজিৎ হত্যার ঘটনাস্থলে পৌঁছান তারা। এ সময় গোয়েন্দা পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আনুষঙ্গিক তথ্যাদি সংগ্রহ করেছেন, আপনারা দেখেছেন। তো আশা করছি আমরা পরবর্তীতে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে কাজ করব এবং আমরা মামলা এই রহস্য উদ্ঘাটনে তাদের সহযোগিতা পাবো, টেকনিক্যাল সহযোগিতা পাবো আশা করছি। এদিকে অভিজিতের হত্যাকারীদের গ্রেপ্তার করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। এ সময় ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনী নীরব থাকার বিষয়ে নিন্দা জানায় বক্তারা। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ হরতালে নাশকতা বন্ধ করতে বলেছেন নানা শ্রেণী পেশার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে তারা নাশকতায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান। সমস্ত জাতি যদি ৭১-এর মতো ঐক্যবদ্ধ হয়, সেই স্বাধীনতার পরাজিত শক্তিদের আবার পরাজিত শুধু নয়, বাংলাদেশের মাটি থেকে চিরদিনের মতো নির্মূল করা এমন কোনো কঠিন কাজ নয়। খালেদা জিয়া, আপনি যে আগুনের নির্দেশ দিয়েছেন আমাদের সাধারণ মানুষকে পুড়িয়ে মারার, সেই আগুন একদিন আপনার ঘরেও লেগে যাবে, তখন বাঁচার কোনো উপায় থাকবে না। সুতরাং আমরা বলতে চাই, এই আগুন থামান। বগুড়ায় নাশকতায় না জড়ানো ও অন্যদের সহায়তা না করতে এক মঞ্চে শপথ নিয়েছে সব রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার এক শান্তি সমাবেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কর্মীসহ পুলিশ কর্মকর্তা ও স্থানীয়দের উপস্থিতিতে শপথ নেন তারা। কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন সুবেদার ফজলুল হক। ঘটনাস্থল থেকে শাহ আলমগীর নামের একজন সহ আটক করা হয়েছে ১০৮ জনকে। শুরুতেই আপনার কাছে আসবো। আজ তো ঐতিহাসিক ৭ই মার্চ এবং বলা হয়ে থাকে যে ৭ই মার্চই আসলে যে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই ভাষণের মধ্য দিয়ে আসলে স্বাধীনতার ভিত্তি রচিত হয়েছিল। তার ভাষণের একটি উল্লেখযোগ্য অংশ ছিল যে বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ মুক্তি চায়। আজ এত বছর পরে যেই বাংলার মানুষের মুক্তির কথা বলা হয়েছিল, সেই মুক্তি কি অর্জিত হয়েছে? স্বাধীনতা এসেছে বাংলাদেশের, কিন্তু মানুষের যে মুক্তির কথা বলা হচ্ছিল সেই মুক্তি আসলে কত দূর, আপনি কি মনে করেন? বাংলাদেশ তো একটা অদ্ভুত দেশ, যেটা আপনি দেখবেন পৃথিবীতে যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে, এইটি একমাত্র দেশ যেখানে স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার পক্ষ একসঙ্গে থাকে, মিলেমিশে দুই পক্ষই রাজনীতি করে। একদল স্বাধীনতার পক্ষে, আরেকদল স্বাধীনতার বিরুদ্ধে, অবস্থান পরিবর্তন হয়নি। জামাতের কি কোনো অবস্থার পরিবর্তন হয়েছে? এবং আরও দুর্ভাগ্যজনক হচ্ছে, বেশিরভাগ সময় এই দেশটা কিন্তু শাসিত হয়েছে সেই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে স্বাধীনতা বিরোধীদের দ্বারা। ৭৫-এর পর দেখেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে কি ঘটনাগুলো ঘটেছে, সেই মুক্তিযুদ্ধের চেতনা, সব কিছু, যুদ্ধাপরাধীদের বিচার সব বাতিল করে দেওয়া হলো, মুছে ফেলা হলো সংবিধান থেকে। বাংলাদেশের ওই যে ৭১ পূর্ব সময় ফিরে যাওয়া। তো ওই বঙ্গবন্ধুর যে ভাষণটা, এটা আমি মনে করি নানা কারণে তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিক তো বটেই, এবং আপনি অন্যান্য যে ভাষণগুলো আছে, যে আমরা বলি কিছু ভাষণকে চিহ্নিত করা হয় যেগুলো ইতিহাস সৃষ্টি করেছে, যেমন আমরা বলি সেই ভাষণের কথা, সেই গ্যাটিসবার্গ ভাষণের কথা, যেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন যেটা দিয়েছিলেন। আমরা মহাত্মা গান্ধীর সেই কুইট ইন্ডিয়া ভাষণের কথা বলি, আমরা চার্চিলের সেই যুদ্ধের ঘোষণার সেই ভাষণের কথা বলি, আমরা মার্টিন লুথার কিংয়ের সেই ভাষণের কথা বলি, আই হ্যাভ এ ড্রিম। সেরকম একটা ভাষণ। তো এইটা সম্পর্কে ইন্দিরা গান্ধীর একটা চমৎকার মন্তব্য ছিল যে বঙ্গবন্ধু শুধু ইতিহাস সৃষ্টি করেননি, তিনি ভূগোলও সৃষ্টি করেছেন। তো
তো সেই দিক থেকে আমি মনে করি যেটা এই ভাষণ সম্পর্কে আমার মনে আছে বিচিত্রায় আমরা 72 সালে যারা মুক্তিযুদ্ধের অধিনায়করা ছিলেন তাদেরকে আমরা এই প্রশ্নটা করেছিলাম। জেনারেল জিয়াউর রহমান বিচিত্রা সেই তিনি লিখেছেন, একদম লিখিত জবাব দিয়েছিলেন একটি জাতির জন্ম নামে, ওটা বহু জায়গায় পরে ছাপা হয়েছে। তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে আমরা স্বাধীনতার গ্রিন সিগন্যাল মনে করে সামরিক বাহিনীর মধ্যে কাজ শুরু করে দিয়েছিলাম। এটা সবার জন্য ছিল স্বাধীনতার সবুজ সংকেত এবং স্বাধীনতার আহ্বান, যা ওই 26শে মার্চ আনুষ্ঠানিক ঘোষণার জন্য, বঙ্গবন্ধুর আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করছিল। কিন্তু এটাকে বলে দিতে হবে যে কি ভিত্তিটা হচ্ছে 7ই মার্চ স্বাধীনতার। কিন্তু আজকে 43 বছর পর আপনারা দেখছেন যে স্বাধীনতার বিরোধী শক্তি, যাদের 71-এ যাদের বিরুদ্ধে লড়তে হয়েছে, এখনো সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। রেজাবের কাছে যদি একটু যাই, যে স্যারের কাছে যেটা শুনছিলাম যে একটা ইউটার্নের মতো ঘটেছে, যেই 7ই মার্চে যেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের কথা বলা হয়, যেটা 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর যেই ডাকে সাড়া দিয়ে মানুষ নিজের জীবন বাজি রেখে নিজের জীবন দিয়ে হলে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসছে, সেই বাংলাদেশেই আসলে হঠাৎ করে না, শুরু থেকেই এইরকম পশ্চাদমুখী প্রবণতা কি কারণে আসলে এই ব্যর্থতাটা কাদের? না, এই ব্যর্থতাটা তো আমাদের সবার কালেকটিভ রেসপন্সিবিলিটি, এবং এটা শুরু হয়েছে 75-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে একদম ইউটার্ন, বাংলাদেশটাকে আবার পাকিস্তান বানানোর একটা চেষ্টা, যে কারণে গোলাম আজমকে ফিরিয়ে আনা, তার নাগরিকত্ব দেওয়া, শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানানো, জামাতকে রাজনীতিতে পুনর্বাসন করা, এবং আপনি দেখেন এটার একটা ধারাবাহিক প্রক্রিয়া, তাদেরকে মন্ত্রী বানানো, তাদের ক্যাবিনেটে নিয়ে, এটা কিন্তু একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে চলেছে। এবং হুমায়ুন আজাদের একটি কথা ছিল যে রাজাকার আজীবন রাজাকার, মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা কিনা এটা সন্দেহ আছে, কথাটা কিন্তু রাইট। এবং মুক্তিযোদ্ধাদের দ্বারাই কিন্তু এই রাজাকাররা পুনর্বাসিত হয়েছে, স্বাধীনতা বিরোধীরা পুনর্বাসিত হয়েছে। জিয়াউর রহমান তো সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু তিনি তো এদেরকে পুনর্বাসন করেছেন বিভিন্নভাবে। এবং আজকে যে কথাটা আপনি বলেছেন যে আজকের বাস্তবতাটা কোন জায়গায়, আজকের বাস্তবতাটা হলো আবার যখন যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে, তখন সেই গোষ্ঠীটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 5ই জানুয়ারি নির্বাচন কিন্তু একটি ওসিলা মাত্র। পুরো প্রক্রিয়াটা যদি রাজনৈতিক ডেপথে যান আপনি, তাহলে দেখবেন পুরো এটা হলো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে যুদ্ধ অপরাধের বিচার শুরু হওয়ার পর থেকেই। সাইদির বিচার প্রক্রিয়া থেকে শুরু করে যে আন্দোলনের সূচনা, যেই ধরনের আন্দোলন, নাশকতা, রেল লাইনের স্লিপার তুলে ফেলা, পাওয়ার স্টেশনে হামলা করা, অফিস আদালতে হামলা করা, সেইটাই কিন্তু কন্টিনিউ করছে এই নির্বাচন কেন্দ্রিক আন্দোলন, নাশকতার মধ্যে। সুতরাং এটা একটা অদ্ভুত দেশ, যেটা শাহরিয়ার ভাই বলছিলেন, যে এমন এক দেশ যেখানে দেশ স্বাধীন করেছে যুদ্ধ করে মানুষ, স্বাধীনতা বিরোধীরা সেই দেশে একই সমানতালে রাজনীতি করতে পারে। আমার মনে হয় না দ্বিতীয় কোনো উদাহরণ পৃথিবীতে আছে, এটা উনি আরও ভালো জানতে পারবেন। স্বাধীনতা বিরোধীরা কোথাও কোনো ধরনের অধিকার পায় না, আমরা তাদেরকে যা পাওয়ার স্বাধীনতার পক্ষের লোকজনের চেয়ে বেশি অধিকার তাদের দিয়েছি আমরা, সেটা হলো আমাদের সবচেয়ে বড় অপরাধটা হয়েছে। দীপুরের কাছে যদি একটু একই বিষয়ে জানতে চাই, যে আজকে এই অবস্থানের জন্য আসলে কারা দায়ী? আমি আসলে আমাদের 7ই মার্চ তো একটা স্বপ্ন দেখাচ্ছিল, সেই স্বপ্নটা কেন ব্যর্থ হলো? আমার আগের যে দুজন যেই বক্তব্য রেখেছেন তার সাথে আমি দ্বিমত না, তার সাথে শুধু মানে এক্সটেন্ড করব যে, এবং রেজা যেটি বলেছে কারেক্টলি বলেছে, যে এই জন্য আসলে দায়ী আমরাই। দায়ী কেন? দেখেন, স্বাধীনতার পরে আমরা স্বাধীনতার সুফল কিন্তু জনগণের কাছে পৌঁছে দিতে পারিনি। স্বাধীনতার পরে আমাদের দেশ, আমরা কি গণতান্ত্রিক পন্থায় এগোবো না সমাজতন্ত্রের পথে যাব? কোনো পথেই কিন্তু আমরা শেষ পর্যন্ত এগোলাম না, না গণতন্ত্র না সমাজতন্ত্র, না কি বলে আমরা একটা শোষণীয় সমাজ ব্যবস্থা পেলাম, না উন্নয়ন, না আইনের শাসন, মানে সব মিলে আপনি যদি দেখেন। এবং এর জন্য কিন্তু বাইরের কোনো শত্রু লাগে নেই। আওয়ামী লীগের মতন একটি বড় দল মুক্তিযুদ্ধ করে স্বাধীন করে সরকার আসলো, ওই সময়ও কিন্তু অনেক রাজনৈতিক দল ছিল, কিন্তু আওয়ামী লীগের ভেতর থেকেই কিন্তু জন্ম নিল আরেকটি রাজনৈতিক শক্তি, যেই শক্তির সঙ্গে দ্বন্দ্ব সংঘাতের সুযোগ নিয়ে শেষ পর্যন্ত 15ই আগস্টের যে ঘটনাটি ঘটালো। তাহলে দেখেন, জাসদের কথা বলছেন, আমি আমার মেনশন না করি আজকে, মানে হয়তো তাদের কেউ নেই, হয়তো এই অর্থে হয়তো তারা তাদের অবস্থানে ওই সময় হয়তো সঠিক সিদ্ধান্ত বলবে। আমি বলছি যে ব্যর্থতাটা কেন? ব্যর্থতাটা তো তখন তো আর স্বাধীনতার পরে আওয়ামী লীগের বাইরে আর কোনো দল নেই, একটাই তো দল, যে দল স্বাধীনতা এনেছে। কিন্তু যেটি হয়েছে যে স্বাধীনতার পরে নানান রাজনৈতিক ঘটনার প্রবাহ টানাপোড়েনের মধ্য দিয়ে এমন হলো যে আমরা যে এই স্বাধীনতা আনলাম, স্বাধীনতার মধ্য দিয়ে যে মানুষকে সংগঠিত করা, হয় গণতন্ত্র না হয় শোষণীয় সমাজ ব্যবস্থা, সেই জায়গাটা কিন্তু আমরা নিতে পারিনি। না পারার মধ্য দিয়ে খুব দ্রুতই কিন্তু 15ই আগস্টের মধ্য দিয়ে আমাদের স্বপ্ন কিন্তু ভঙ্গ হলো, এবং ওই ভঙ্গ হওয়ার সুযোগ নিয়েই কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি সংগঠিত হলো,
শুধু সংগঠিত না, সংগঠিত হওয়ার মধ্য দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় পর্যন্ত চলে আসলো। এই সুযোগটা কিন্তু সেজন্যই বলছি যে দায়ী কিন্তু আমরা শুধুমাত্র এটা হলো আজকে আত্মসমালোচনার দিন, যে আমরা যদি শুরু থেকে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তী সময় পর্যন্ত আমরা যদি ঐক্যটা রাখতে পারতাম, আমাদের ঐক্যটা যদি রাখতে পারতাম, রাজনৈতিক দল নেতারা যদি ঐক্য রাখতে পারতো, সেই ঐক্যটা প্রতিধ্বনিত হতো জনগণের মাঝে, তাহলে কিন্তু এই সুযোগে কিন্তু 15ই আগস্টের মতন এরকম একটা নজিরবিহীন ঘটনা ঘটতো না, যেই ঘটনার মধ্য দিয়ে একটি প্রতিবাদের মতন একটা ভাষা ওই সময় ছিল না। এটা রাজনৈতিক বাস্তবতা ছিল। তো এই রাজনৈতিক বাস্তবতা অবশ্যই নিন্দনীয়, অবশ্যই করুণ, কিন্তু এর থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে যে আমাকে যদি আমি কমিটেড না হই, আমি শুধু মুখে স্বাধীনতা বলবো, মুখে গণতন্ত্রের কথা বলবো, কিন্তু আমার আচরণ কার্যক্রমের মধ্যে যদি গণতন্ত্রহীনতা থাকে, আমার কার্যক্রমের মধ্যে যদি লুটপাট থাকে, দুর্নীতি থাকে, তাহলে আমি যত স্বাধীনতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, সেটি কিন্তু অর্থহীন হয়ে যাবে। সুতরাং এই কমিটমেন্টগুলো খুব জরুরি। সেই কমিটমেন্টের একটা অভাব সম্ভবত স্বাধীনতার পর থেকে আমাদের মধ্যে ছিল। আমরা এই বিষয়ে আরো আলোচনা করবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি, নিচ্ছি 30 সেকেন্ডের একটি বিরতি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলাদেশ এখন। স্যারের কাছে যাই আমরা, যে আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে আমাদের ভুলের কারণেই আসলে এরকম হচ্ছে, এরকমটি আলোচনা থেকে উঠে আসছিল। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের সময় দেখেছি যে বিভিন্ন ধরনের বিরোধিতা ছিল, কিন্তু বিরোধিতাকারীরা অনেকেই হচ্ছে সেই সুযোগটা তৈরি করতে পারেনি, কারণ ওই সময় যেই দাবি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ এবং তার সাথে যারা ছিল, সেই দাবি আসলে জনগণ গ্রহণ করেছিল এবং সেভাবেই সবাই এগোচ্ছিল। এখন কি তাহলে আসলে কেউ জনগণের দাবি কেউ তুলে ধরতে পারছে না? না, আমি একটু দ্বিমত পোষণ করছি যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যদি আপনি জাসদকে যুক্ত করেন, আমার মনে হয় আপনি 7ই নভেম্বরের সঙ্গে জাসদকে যুক্ত করুন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জাসদকে যুক্ত করাটা এটা কিন্তু ইতিহাসের সত্যের অপলাপ হবে। এই জন্যে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর হত্যা নিয়ে যে বিচারটা হয়েছে, সেই বিচারের রায় কিন্তু বলা হয়েছে উচ্চতর আদালতে যে আমরা এখানকার কিছু কুশীলব যারা আত্মস্বীকৃত খুনি তাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, কিন্তু এর নেপথ্য নায়ক কারা সে বিষয়ে কিন্তু কিছু উল্লেখ করা হয় না। নেপথ্য নায়ক যদি আপনি বলেন, এ নিয়ে তো পশ্চিমে অনেক গবেষণা হয়েছে। এল খতিব লিখেছেন হু কিল্ড বঙ্গবন্ধু, ম্যাসকারানাসের বই আছে, লিপসুজের বই আছে, আরও অনেক কাজ হয়েছে বিদেশে। এবং আমি মনে করি নির্দিষ্টভাবে যে পাকিস্তান এবং আমেরিকা, আইএসআই এবং সিআইএর ভূমিকাটা এখানে একটু গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার। পাকিস্তানের কথাটা আরেকটু বলা দরকার এই জন্যে যে এই ট্রাইব্যুনালের জন্য আমি পাকিস্তান থেকে একটা বই এনেছিলাম, আল বদরের যে অফিসিয়াল হিস্ট্রি, যেটা জামাত ইসলামী থেকে পাকিস্তান থেকে বের করেছে। সেখানে যে লেখক এখানে এসছেন, জামাতের গবেষক, তিনি এখানে এসে আল বদর কমান্ডারদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বলেছেন যে 71-এর 16ই ডিসেম্বরে পাকিস্তানি সৈন্যরা তারা অস্ত্র সমর্পণ করেছিল, আমরা কিন্তু অস্ত্র সমর্পণ করি না, আমরা মানে আলবদররা, আমরা কাজ করে গেছি, পাকিস্তানের অখণ্ডতা ফিরিয়ে আনবার জন্য আমরা কাজ করে গেছি। এবং 75-এর ব্যাপারে তারা বলেছে